হয়েছে সেখানে। এর মধ্যে অন্যতম হলো যে সংস্কার কিভাবে হবে, বিচার কিভাবে হবে এবং নির্বাচন কত দ্রুত হবে এইটা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাদের দলের প্রতিনিধি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন পক্ষ থেকে স্পষ্ট ভাষা বলা হয়েছে যে এই সংস্কার, বিচার এবং নির্বাচন এর মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, পাশাপাশি এগুলি চলতে পারে। সেখানে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলি ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেবে সেভাবেই সংস্কার কার্যক্রম পরিচালিত হবে। আর সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আপনি দেখবেন এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের পক্ষে সকল সংস্কার সম্ভব নয়। সেখানে জি, যেই জনাব মোশাররফ বিষয়গুলো, হোসেন, একটু যদি সুনির্দিষ্ট জায়গায় আসি, এগুলো তো আসলে পুরনো কথা, বিএনপি এগুলো বলেই আসছে, নতুন কিছু বলেছে? না নতুন কথা এটা আমাদের প্রতিনিধি দলরা বলছে যে যদি মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস থেকে যে বিবৃতিটা দেওয়া হবে তারপর বিএনপি তার প্রতিক্রিয়া দিবে, যে তাদের বক্তব্য এবং মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্যের মধ্যে কোনো ফারাক অথবা কোনো মতদ্বৈততা আছে কিনা তারপর তারা বলবে। তো মোটটার জি। আগে বিএনপি যে কথাটি বলেছে, আজকে দেখেন এই সরকারটা আমরা একটা নিরপেক্ষ সরকার হিসাবে চিহ্নিত করি, কিন্তু দেখবেন বিএনপি নেতা কর্মীদের নামে এখনো লক্ষ লক্ষ মামলা রয়ে গেছে, সেই মামলাগুলি প্রত্যাহারের কোনো কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। তা আপনি যদি আগামী দিনে একটা লেভেল প্লেইং ফিল্ড করতে চান, হুম। একটা গ্রুপের বিরুদ্ধে মামলা, একটা দলের বিরুদ্ধে মামলা থাকবে, আরেকটি দল নিঃশঙ্ক চিত্রে যে ইলেকশন অথবা সংস্কারে অংশগ্রহণ করবে, সেখানে ফিল্ডটা কিন্তু লেভেল হবে না, যার কারণে এটা বৈষম্য তৈরি হবে। আর আরেকটা আপনি দেখবেন যে এনসিপির নেতৃবৃন্দের নামে যে মামলাগুলি ছিল, অর্থাৎ 36 দিনের মামলা কিন্তু সরকার এক নোটিশের মাধ্যমে প্রত্যাহার করে নিয়ে গেছে। অথচ বলা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে দীর্ঘ 15.5 বছর বিএনপির বিরুদ্ধে হয়রানিমূলক, মিথ্যা, গুম, বানোয়াট মামলা দিচ্ছে, অথচ সেই মামলাগুলো কিন্তু প্রত্যাহার হচ্ছে না, যার জি, জন্য জনাব আজকে মোশাররফ হোসেন, সবাই এই মামলা প্রত্যাহারের উপর কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি বৈষম্যের কথা বলছেন, আপনার কাছে আবার আসবো, মানে আগের বৈষম্যের কথা বলছেন, এখনো তো নতুন করে হয়রানিমূলক মামলা হচ্ছে, সেই বিষয়টা কে বলবে? সরকারের সময় আগের অনিয়ম দূর করতে এসে এই সরকারের সময় যে বৈষম্যমূলক মামলা হচ্ছে তার প্রতিকার কি, সেটি নিয়ে অন্য সময় কথা বলবো। কিন্তু আহ উম, আমি আরেকটা কথা, আমি একটু আলাউদ্দিন মোহাম্মদের কাছে যাবার আগে মোশাররফ হোসেন আপনার কাছ থেকে এক লাইনে যদি বলেন, বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে নতুন করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি তুলছেন, কাদের কথা বলছেন, কাদেরকে বিতর্কিত উপদেষ্টা না, বলছেন? আমরা কিন্তু স্পেসিফিক ভাবে 3 জনের নাম উল্লেখ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, আপনারা লক্ষ্য করবেন যে আমরা আমরা জানি এই সরকারটা একটা নিরপেক্ষ সরকার এবং একটা নিরপেক্ষ সরকারই আগামী দিনে একটি নির্বাচন অনুষ্ঠান করবে। হুম। কিন্তু আমরা দেখেছিলাম যে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের মধ্যে থেকেই এখন জন্ম নিয়েছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি। এবং মানুষ মনে করে, বাংলাদেশের মানুষ মনে করে যে এই সরকারের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করার সক্ষমতা রাখে জাতীয় নাগরিক পার্টি, এবং তাদের 2 জন প্রতিনিধি অলরেডি এই সরকারের উপদেষ্টা আছে। তাদেরকে নিরপেক্ষতার সাথে পদত্যাগ করাতে হবে। এবং এখন এই সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা, আমরা মনে করি যে জাতির স্বার্থের চেয়ে অন্য কোনো বিশেষ স্বার্থ দেখার জন্য উনি বিশেষ তৎপর, যার জন্য হুম। বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং আমাদের সংগতি রক্ষার জন্য তাকেও তার পদ থেকে সরে জি, যেতে হবে। এই তার মানে তিনজনের কথা মাহফুজ আলম, আসিফ মাহমুদ এবং হলো। ডক্টর খলিলুর রহমান, এই তিনজন উপদেষ্টার কথা আপনারা জি, বলছেন। জি, স্পষ্ট। আমি একটু আসি জনাব আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে। এনসিপির সাথে বৈঠক সম্ভবত এখনো শেষ হয় নাই, সব শেষ খবর, বা হলেও হয়তো এই মাত্র হয়েছে, এরকম কিছু হবে। আপনারা কি বলার প্রস্তুতি নিয়ে গেছেন, মানে আপনাদের প্রতিনিধি দল কি বলার প্রস্তুতি নিয়ে গেছেন প্রধান উপদেষ্টাকে? ধন্যবাদ। মূলত এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে, সিচুয়েশনটি আসলে অনিবার্য ছিল। এবং গত কিছুদিন ধরে যে অবস্থাটা তৈরি হয়েছিল যে বিএনপি, আগে কিন্তু আমরা বিএনপির নাম নিয়ে কথা বলতাম না, আমরা সাধারণত একটা বড় দল কিংবা কোন একটি বিশেষ দল বলতাম। কিন্তু এখন স্বাভাবিকভাবে বিএনপি যখন নিজেও তাদের অবস্থান বিভিন্ন ক্ষেত্রে ক্লিয়ার করেছে, আমরা বলতেই পারি। তো বিএনপি যে যে জায়গায় অবস্থান নিয়েছে, যে এখানে মৌলিক সংস্কারের ক্ষেত্রে বাধা, তারপর নির্বাচন কমিশনের মাধ্যমে যেই গত এক সপ্তাহের যে ঘটনাটা একেবারে মূলে দেখলে দেখবেন যে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা। এবং আমরা দেখেছি যে জাতীয় নির্বাচন নিয়ে তাদের যতটা আপনার আগ্রহ, ঠিক ততটা অনাগ্রহ স্থানীয় নির্বাচন কিংবা আপনার গণপরিষদ নির্বাচনের জন্য। তো এই বিষয়গুলো আমরা আগে থেকে বলে আসছি যে জাতীয় নাগরিক পার্টি মূলত সংস্কারবাদী রাজনীতি করছে। এখানে গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন অনিবার্য হয়ে উঠেছিল, এগুলোর সংস্কারে আমাদের প্রথমত আমাদের মৌলিক কাজগুলো আমরা মনে করি। তারপর আমরা আমাদের ইশতিহার জাতির সামনে তুলে ধরবো, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যে যে জায়গায় অবস্থান নিয়েছি, কিছু ক্ষেত্রে অবশ্যই আমাদের অবস্থান খুব ডিসাইসিভ এবং খুব অনড় অবস্থান আছে।
তো সেই জায়গাগুলোর সাথে বিএনপির দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি যে অবস্থানগত একটা তফাৎ ছিল, যে তফাৎটা শেষ পর্যন্ত বাদানুবাদে রূপান্তরিত হয়। যে এই রূপান্তর প্রথমত একটা মোটা দাগে একটা অবস্থানগত ডিফারেন্স আছে, সেটা আমি বলেছিলাম যে, কিন্তু আমরা স্পেসিফিক বলি, আমরা এখানে দেখলাম যে বিএনপি নির্বাচন কমিশন, স্থানীয় সরকার কিংবা ঢাকা দক্ষিণের মেয়র যেই পদ, এই পদটা নিয়ে যে আইনি জটিলতা অথবা এখানে যে আইনি লড়াইয়ের সাথে ওনারা আসলে উপদেষ্টার একটি পদকে যুক্ত করে ফেলেছেন, আমি খুব অনেস্টলি যদি বলি। তো এইটা কিন্তু আমরা ব্যক্তিকে এই জায়গায় আক্রান্ত না করেও কিন্তু এটা একটা প্রসেস, এই প্রসেসটার মধ্যে ফ্ল ছিল, এটা যে কেউ যে কোনো আইনজ্ঞ এবং সাধারণ মানুষও এটা আপনার বিশ্বাস করবে। এবং আমরা এটা জানি যে ইভেন জনাব ইশরাক সাহেবও বলেছেন যে মেয়র ফর ইস্যু না, আমরা আসলে এটার মাধ্যমে বুঝাতে চেয়েছি যে সরকার নিরপেক্ষ না আসলে। তো সাধারণত আপনার এই রাজনীতিতে অনেক ধরনের ঘটনাই ঘটে থাকে, কিন্তু পুরো নেশনকে জিম্মি করে একটা শহরকে অচল করে দিয়ে শুধুমাত্র নিরপেক্ষ না এটা প্রমাণের জন্য একটা আদালতকে ব্যবহার করে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে একটা আপনার না, বেআইনি আদালতকে জিনিসকে। ব্যবহার করে কেন বলছেন আলাউদ্দিন মোহাম্মদ? আদালতে তো যাবেনই, যদি প্রতিকার চাইতে হয়, কোনো বিষয়ে সন্দেহ বা কনফিউশন অ্যারাইজ করে, তাহলে তো আদালতের কাছে যেতেই হবে। হ্যাঁ, আদালতকে না, ব্যবহার আদালতকে করছেন কেন? ব্যবহার করে বলছি, যদি যদিও এটা বারবার অনেকগুলো আলোচনার মধ্যে উঠে এসেছে এবং এটা একটা পাবলিক ডোমেইনে ইনফরমেশনটা আছে, যে আপনি জানেন যে 2020 সালে নির্বাচনের পর পর উনি যে মামলাটি করেছিলেন এটা ছিল নির্বাচনকে বাতিল করা এবং গ্যাজেটকে বাতিল করার মামলা। তো এটা 24 সালের পরে এসে এই মামলাটিকে তারা নির্বাচনী গ্যাজেট বাতিলের মামলাটাকে রায় বাতিলের মানে রায়টা তার পক্ষে দিয়ে দেওয়ার মামলা করা হয়েছে। তো এটা কিন্তু স্বাভাবিকভাবে আপনি দেখেন যে আদালতের ন্যূনতম স্বাধীনতা থাকলে তখন কিন্তু আমরা আদালত, ইভেন আরেকটা ঘটনা ঘটেছে যে নির্বাচন হয়েছে 2020 সালে এবং উনি যখন সংশোধনী দিয়েছেন, উনি যখন নতুন আর্জি দিয়েছেন, আর্জিতে নির্বাচন উল্লেখ করেছেন 2021 সালে। হুম। সাধারণত হাইকোর্টে এই ধরনের মামলা কি করা হয়, তখন এটাকে আবার রিভিউর জন্য পাঠানো হয়, এটা কারেকশন করার পর রায় দেওয়া হবে। কিন্তু আমরা দেখেছি যে ইভেন 2020 সালে নির্বাচন ভুলক্রমে 21 সাল লিখার পরও ওই লিখার উপরেই কিন্তু রায় হয়েছে। এজন্য আমরা বলছি যে এটা আসলে মানে এটা মোটা দাগে আদালতকে প্রশ্নবিদ্ধ করা না, এটা হলো যে এই ঘটনাটার জন্য নির্বাচন কমিশন, আদালত, তারপর আমরা দেখেছি আইন মন্ত্রণালয়, পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়, চারটা প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু একটা আপনার মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। তো এই জায়গাটা আসলে বিএনপির মানে পক্ষ আদালত থেকে মনে যেটা করেছে, আসছে। আদালত রায় দিয়েছে, সেখানে প্রশ্নবিদ্ধ করার জন্য না, আপনিও বলছেন। তাহলে সমস্যা কি? আদালতের রায় দিয়েছে, আদালতের রায় বাস্তবায়ন হবে। চট্টগ্রামে যেভাবে বাস্তবায়ন হয়েছে, সমস্যাটা কোথায়? না, এই সমস্যাটা আদালতের রায় বাস্তবায়ন হবে ঠিক আছে, কিন্তু আদালতের রায় যখন দিয়েছে নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন গেজেট করে দিয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু আইন মন্ত্রণালয়ের কাছে আপনার চিঠি দিয়েছেন। তো আইন মন্ত্রণালয়ের চিঠির উত্তর পর আগে নির্বাচন কমিশন গেজেট করেছেন, পাশাপাশি নির্বাচন কমিশন এটা অ্যাপিল করেন নাই। মানে এটা বিবাদী হিসেবে নির্বাচন কমিশন উচিত ছিল যে তাদের হুম। সাইড থেকে অ্যাপিল করা, তার অবস্থানকে না, স্পষ্ট করা। অ্যাপিল করা তো যদি বাধ্যতামূলক না আলাউদ্দিন না, মোহাম্মদ, যদি অ্যাপিল করা তো এপিল না করার বাধ্যতামূলক না। মাধ্যমে যেটা হয়েছে, নির্বাচন কমিশন স্বীকার করে নিল যে এখানে নির্বাচন অনিয়ম ঘটেছে। এখন নির্বাচন কমিশন যেখানে স্বীকার করে নিয়েছে নির্বাচন অনিয়ম ঘটেছে, তখন কিন্তু আমরা এই অনিয়মের নির্বাচনের ফল হিসেবে কিন্তু কাউকে আপনার মানে নির্বাচিত ঘোষণা করা যায় না, এটা মানে কন্ট্রাডিক্ট। একই যাত্রায় দুই ফল কেন? শাহাদাত, চট্টগ্রামের মেয়র শাহাদাত তিনি যেতে শাহাদাতের পারেন। ব্যাপারটা এমন অবস্থা, এমনটা সময় হয়েছে, এই সময়টা আমার মনে হয় সরকার বিভিন্ন জায়গায়, ওই সময়টাই মূলত হুম। মবের সময় ছিল, যে সময়টা গভর্নমেন্ট আসলে মানে বিভিন্ন জায়গায় সংহত হতে পারে নাই। যে যে ইভেন আপনি সচিবালয়ের মধ্যেও দেখেছেন অনেকগুলো বড় পরিবর্তন ঘটে গিয়েছে। সাধারণত একদিনে কয়েক ঘন্টার ব্যবধানে 54 জন ডিসির ডিক্লারেশন কখনো হয় না। তো ওই সময়টার আর এই সময়টা আসলে আমরা কখনোই এক ধরতে পারি না। বাংলাদেশ এখন অগাস্ট সেপ্টেম্বর থেকে গত 9 মাসে একটা নিয়মতান্ত্রিক ধারার মধ্যে ইতিমধ্যে উত্তরণ ঘটে গিয়েছে। মানে আপনি কিসের যদি আবার নিয়মতান্ত্রিক ধারা আলাউদ্দিন মোহাম্মদ? আপনারা আন্দোলন করে আওয়ামী লীগকে বাতিল করে ফেলতে পারছেন, মানে এনসিপির নেতারা গিয়ে আন্দোলন করে, তখন তখন যমুনার সামনে আন্দোলন করা যায়। মানে আর বিএনপি যে ইস্যুটাকে মনে করবে সেই ইস্যুতে আন্দোলন করা, আহ মানে না, আপনারা আমরা আমরা তো আন্দোলনের এখানে ইস্যুটা বলি জায়েজ, নাই যে ওদেরটা আন্দোলন না করা জায়েজ? যাবে না, আমরা তো দলীয় ভাবে ব্যক্তিগত কোনোভাবে বলি না যাবে না। আপনি যেটা হুম। বললেন যে অবস্থানের পার্থক্যটা কোথায়, আমি আপনাকে যে জবাবটা দিলাম সেটা হলো যে এই আইনি জটিলতা এবং চারটা প্রতিষ্ঠানের যেই মুখোমুখি সংঘাতের মধ্য দিয়ে এটা ঠেকছে এসে একজন উপদেষ্টার কাঁধে, যে ওই উপদেষ্টাকে সরাইলে সব সমস্যার সমাধান হয়ে যায়। ব্যাপারটা কিন্তু এই জায়গাটা থেকে একটা ইয়াটা আসছে। পরবর্তী দেখা গেল যে আমাদের একজন মানে সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি তার বক্তব্যতে আবার পাল্টা একটা
এটা রাজনৈতিক র‍্যাটরিক হিসেবে নিতে পারেন, উনি পাল্টা দিয়েছেন যে তাহলে আপনাদের তিনজন এখানে আছে তাদেরকে সরাতে হবে, যদিও এটা কিন্তু দলীয় অবস্থান না এবং দল কখনোই বিবৃতি দিয়ে এটা বলে না যে আমরা এই তিনজন উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি। এটা একজন ব্যক্তি, একজন নেতা, হ্যাঁ অবশ্যই এটা দলের একটা আংশিক অবস্থান রিপ্রেজেন্ট করে, কিন্তু দল তো আপনার সিদ্ধান্ত নিয়ে সাধারণ সভা করে কিংবা কোনো আপনার মিটিং করে এই সিদ্ধান্ত দেয় নাই। সো এই যে জটিলতাটা শুরু হয়েছে মূলত একটা আপনার ভুল প্রসেসকে আপনার সঠিক করতে গিয়ে একজন ব্যক্তি পর্যন্ত গেল, ব্যক্তির পদত্যাগের মাধ্যমে তারপর ইভেন মিস্টার খলিলুর রহমানের পদত্যাগ। আপনি যদি বলেন যে এটা আসলে কোন বিবেচনায় খলিলুর রহমানের পদত্যাগ, বিএনপির পক্ষ থেকে একটা অনুযোগ আসছে যে খলিলুর রহমান ওনার যে আমেরিকায় অবস্থানের সাথে জনাব তারেক রহমানের লন্ডনে অবস্থান তুলনা করেছেন। এটা কিন্তু আমরা সাধারণত কথার কথা হিসেবে অনেক সময় বলা যায়, কিন্তু এতটুকু যদি সংবেদনশীলতা না থাকে একটি দলের মধ্যে যে ওনার নাম উচ্চারণ করলেই, এবং এটা তো কোনো আসলে আপনি যদি দেখেন যে এই বিষয়টা এমন কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয় নাই, উচ্চারণ করলে অবমাননা হয়ে যাবে, তাহলে তো আসলে আমরা যে পরিবর্তনের কথা বলছি, যে গণতান্ত্রিক সংস্কৃতির কথা বলছি, এটা সুদূর পরাহত, এটা বোঝা যায়। তো এই জায়গাগুলোতে মনে হয় তাহলে যে আপনারা বললেন বা আপনি বললেন যে দলীয় অবস্থান, নাকি নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে তিনজন উপদেষ্টার কথা, আপনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন যে এরকম, নাকি এটা এটা ঠিক আছে? না, এটা তো দেখেন একটা বিষয় হলো যে রাজনীতির মাঠে আপনার এক একজন নেতা এক এক ভাবে এক একটা ঘটনাকে ব্যাখ্যা করেন। যতক্ষণ পর্যন্ত আপনার এটা বড় কোনো আপনার বিভেদ সৃষ্টি না করে, আপনার বড় পলিটিক্যাল লাইন আপ কিংবা শৃঙ্খলা পরিপন্থী না হয়, ততক্ষণ পর্যন্ত তো আপনার শৃঙ্খলা কিংবা অন্য কোনো ভাবে ব্যবস্থা করা, যেমন এটা হান্নান মাসুদের থানায় গিয়ে আসামি ছাড়িয়ে আনার ঘটনা না। হ্যাঁ, এটা আপনার রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক বক্তব্যের আসলে আপনার এটার মধ্যে কোনো ব্যবস্থা নিতে হয় না আর কি জি। সাধারণত। জি, আমি একটু এবিএম মোশাররফ হোসেন আপনার কাছ থেকে যাই। আপনার মানে কি মনে হয়, সার্জিস আলম বলছেন যে বিএনপির আন্দোলনের চাপে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা এসেছিল। আহ, আপনারা আবার আমরা সালাউদ্দিন আহমেদ, আপনাদের স্থায়ী কমিটির সদস্য, তার যদি বক্তব্য শুনে যে আপনারা চান না ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করুন, কিন্তু তিনি চাইলে জনগণ তার বিকল্প বেছে নেবে। আসলে আপনারা বিকল্প কি কাউকে ভাবছেন? না, আসলে ওই পর্যন্ত আপনার যাওয়ার কোনো প্রয়োজন, আমি এখানে একটু আলাউদ্দিন মোহাম্মদের বক্তব্য একটু আমি তার সাথে আমি যুক্ত করতে চাই। এখানে দেখবেন বিএনপি একটি রাজনৈতিক দল, আর ইউনূস সরকার একটা নিউট্রাল গভর্নমেন্ট হিসেবে আমরা কিন্তু চিহ্নিত করি, যেটা নিরপেক্ষ সরকার আগামী দিনে বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রায় সহায়তা করবে। হ্যাঁ, ধরে নিলাম রাজনৈতিক দল হিসেবে বিএনপি ডক্টর খলিলুর রহমান বা সজীব মাহমুদের পদত্যাগ চেয়েছে, তাহলে জাতীয় নাগরিক পার্টির সংকটটা করবে, এটা তো মোকাবেলা করবে সরকার, ইউনূস সরকার মোকাবেলা করবে, ওনাদের কি? অর্থাৎ আমরা যে কথাটি বারবার বলতে চাচ্ছি যে ওনাদের যে প্রতিনিধি সজীব মাহমুদ এবং মাহবুজ আলম, এটা কিন্তু ওনারা আবার প্রমাণ করে দিয়ে, এবং ওনাদের ধারা যে সবচেয়ে বেশি এই ডক্টর ইউনূস সরকার প্রভাবিত হয়, এইটার প্রমাণ ওনারা দিয়ে দিয়েছে। কিন্তু ওনারা যতই বলুক আমরা একটা রাজনৈতিক আলাদা শক্তি, আমাদের সাথে সরকারের কোনো যোগাযোগ নাই, এই আলাউদ্দিন মাহমুদের এই বক্তৃতা কি আপনাকে সেটা প্রমাণ করে না? আরেকটু যে কথাটি উনি বলেছেন, হ্যাঁ ওনারা নতুন রাজনৈতিক দল, অনেক ক্ষেত্রে ওনাদের আমরা যেমন দীর্ঘদিনের একটা আমাদের অনেক কিছু হয়তো যে প্র্যাকটিসটা ওনাদের নাই। আলাউদ্দিন মাহমুদকে আমি একটু স্মরণ করে দিতে চাই, নির্বাচন কমিশন গ্রাউ যে কর্মসূচিটা ছিল, সেটা কিন্তু ছিল ধারণা জাতীয় বিক্ষোভ নাগরিক সমাবেশ, বিক্ষোভ বিক্ষোভ, সমাবেশ। আমি ঠিক বিক্ষোভ সমাবেশ, ওইটা কিন্তু ছিল জাতীয় নাগরিক পার্টি। উনি যেভাবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পার্সোনাল বললেন, ওই প্রোগ্রামটা কিন্তু ব্যক্তিগত কোনো প্রোগ্রাম ছিল না, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রোগ্রামটা ছিল। সুতরাং দায় দায়িত্ব কিন্তু তাদেরকে নিতেই হবে। এক, তারপর আপনি দেখবেন কিছুদিন পূর্বে সাজিদ আলম বলেছিলেন যে এই সরকারকে 5 বছর দেখতে চায়। তো ওনারা তো সাজিদকে তাদের একজন কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতা মনে করে। সুতরাং তার যখন তারা এমন বক্তব্য দেয় যেটা তার দল সেটা বহন করার সক্ষমতা রাখে না, তখন বলে এটা পার্সোনাল। নো, পলিটিক্যাল পার্টি ইজ অ্যাবসলিউটলি এভরি ডিসিশন উইল বি কালেকটিভ ডিসিশন, এটা হতে হবে, কিন্তু তাহলে আপনার ওই রাজনৈতিক দল হবে না। আরেকটু ব্যাপার আমি কথা বলি, এখানে যদি আমরা সাংবিধানিক কথা আমরা বলি না, এখানে দেখবেন নির্বাচন কমিশনের কাছে দাবি দেওয়া না, উত্থাপন জনাব করবে মোশাররফ কারা, হোসেন, একটু এটা জিজ্ঞাসা করি তাহলে, আপনি এভরি ডিসিশন শুড বি কালেকটিভ ডিসিশন আপনি যেটা বলছেন, কিন্তু আপনাদেরও তো এক এক নেতা এক এক রকম করে কথা বলেন, যখন জিজ্ঞাসা করি তখন আপনারা তো বলেন সেটা তার ব্যক্তিগত মন্তব্য। কেউ না 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 বলেন সোজা আপনাকে, আঙ্গুলে ঘি না উঠলে কিভাবে আঙ্গুল বাঁকাতে হয় জানেন। আপনার আমরা আবার যখন জিজ্ঞাসা করি যে এটা কেন বললেন, তখন আপনারা বলেন না এটি আমাদের তার ব্যক্তিগত বক্তব্য, তাকেই জিজ্ঞাসা করেন। হাসির দরকার। আপনারাও তো এরকম বলেন। না না আমি আমি শর্মিন চৌধুরী আপনাকে একটু আমি বলি, আপনি লক্ষ্য করবেন যে একটা দলের কিন্তু সুনির্দিষ্ট কিছু মুখপাত্র আছে যাদেরকে দলকে রিপ্রেজেন্ট করে, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনি দেখবেন
আমাদের মহাসচিব কথা বলে, আমাদের স্থায়ী কমিটির লোকরা কথা বলে, এর বাইরে আমাদের রিজভী আহমেদ কথা বলে। এইটাকে আপনি দলের অবস্থান হিসেবে আপনাকে চিহ্নিত করতে হবে। এদের দলের মধ্যে দেখবেন জাতীয় নাগরিক পার্টির মধ্যে আলাউদ্দিন মাহমুদ নিশ্চয়ই জানেন তাদের নাসিরুদ্দিন পাটোয়ারি তাদের কিন্তু সদস্য এরপর সে কিন্তু সেকেন্ড ম্যান তাদের। সুতরাং তার বক্তব্য যে ব্যক্তিগত বক্তব্য এটা ধারণা করার কোনো কারণ নাই। নাম্বার ওয়ান, আমি একটু আলাউদ্দিন মাহমুদকে আরেকটু কথা বলি। ওনারা গণতন্ত্রের কথা বলে, আইনের শাসনের কথা বলে, সাংবিধানিক শাসনের কথা বলে। তাহলে জনাব ইঞ্জিনিয়ার ইশাক তার নির্বাচনের ব্যাপারে সে সন্তুষ্ট নয় বলে সে পূর্তিকারের জন্য মামলা করেছে, আদালত রায় দিয়েছে। এখানে উচিত ছিল কি? এখানে সরকার মামলা করতে পারতেন, নির্বাচন কমিশন মামলা করতে, এটার বিরুদ্ধে আপিল করতে পারতেন, তারা কিন্তু করে নাই। এক, তারপর উনি বলেছেন নির্বাচন কমিশনটা দলীয়। নো, এখানে একটা সাংবিধানিক বিষয়। আপনি দেখেন, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে গেজেটটা প্রকাশ করতে হবে, যদি না করে তাহলে আদালত অবমাননা হবে। আমি যতটুকু খোঁজ খবর নিয়ে দেখেছি, ওই দিন রাত্র 12টা পর্যন্ত সময় ছিল। এর মধ্যে যদি গেজেট না প্রকাশ করে তাহলে নির্বাচন কমিশন আদালত অবমাননার দায় অভিযুক্ত হবে। রাত্র 9টায় করেছে। শুধু তাই না, আপনি দেখবেন ইউটিউবে যদি যান, এই 3-4 দিন আগে চ্যানেল 24 একটি টক শো হয়েছিল। সেই এক সাংবাদিক ওখানে নিজে বলেছে, আমি উপস্থিত আইন উপদেষ্টার এপিএস এর রুমে। সেখানে আমি এপিএস কে জিজ্ঞাসা করলাম যে কখন আপনাদের এই শপথের ব্যাপারে সিদ্ধান্ত হবে। ওনাদের নেতা হান্নান মাসুদ উপস্থিত ছিল। সে বলছে ওখানে তো ডিসিশন হয়ে গেছে, ইসরাকের শপথ হরানো হবে না। তো এই যদি একটা নাগরিক পার্টির লোক, এবং উনি লাইভ টক শোতে বলেছে, যে আমার সামনে বসে এই কথা বলেছে যে অলরেডি ডিসিশন তো আমরা দিয়ে দিছি সরকারকে যে ইশাকে শপথ পড়ানো যাবে না। সুতরাং এরা জাতীয় নাগরিক পার্টির যে কোনো বিষয় এমন ভাবে সরকারকে নমিনেট করে যে তারা বরং ইউনূস সরকার সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে কিনা এটা নিয়ে একটা সন্দেহ কিন্তু সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে। যার জন্য ডক্টর ইউনূস সাহেব তার লিমিটেশনটা কিন্তু বুঝতে পেরেছে। যার জন্য উনি কিন্তু আজকে একটা কথা বলেছে, আপনি লক্ষ্য করেছেন কিনা, আমি যদি না পারি তাহলে কি কারণে না পারি সেইটা আমি ব্যাখ্যা করে আমি কিন্তু পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো। সুতরাং আমার মনে হয় জাতীয় নাগরিক পার্টি যেভাবে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে ডোমিনেট করতে চাচ্ছে, সেইটাই বাংলাদেশে এখন সবচেয়ে জি, বড় মানে সংকট। আপনারা মনে করেন জাতীয় নাগরিক পার্টির চাপে ডক্টর ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছে, আবার ওনারা মনে করেন বা সার্জিস আলম মনে করেন যে আপনাদের চাপে ডক্টর ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছে। অনেকটা এরকম জায়গায় পৌঁছালো। না না না, আমাদের না, আমাদের আমরা কি বলেছি? আমরা কি ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত কোনো কিছু আমরা কি বলেছি যে এই যে ওনারা বলেছে, ওনাদের আন্নান মাসুদ বলেছে যে আমাদের অলরেডি ডিসিশন হয়ে গেছে ইশাক শপথ নেবে না? না, আমরা কি কোথাও না, বলেছি? আমরা কি কোথাও সেটা ডক্টর বলে নাই, মানে ইউনূসের স্পষ্ট, প্রতিবদ্ধতা কিন্তু ওই যে মানে সার্জিস আলম সেটাকে যা আমরা বলছেন করেছি? আমি তার প্রেক্ষিতে বরং বলছি। আপনি দেখবেন একটা কথা দেখবেন, আমরা বারবার বলেছি ডক্টর ইউনূসকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এই হুম। ক্ষেত্রে বিএনপির কোথাও কোনো গাফিলতি আছে কিনা সেইটা যদি থাকে বলুক কেউ, যে বিএনপি এই জায়গায় সংকট তৈরি করে ইউনূস সরকারকে ব্যর্থ করে দিতে যাচ্ছে। আমার মনে হয় সেইটা দেখাবার মতো কোনো সুযোগ কিন্তু নাই। জি, আমি আলাউদ্দিন মোহাম্মদ, আপনি নিশ্চয়ই প্রেক্ষিতে কিছু বলতে চান, তবে আমি একটু প্রশ্ন করি, সার্জিস আলমের বক্তব্যটা দিয়ে একটু প্রশ্ন করি যে বিএনপির আন্দোলনের চাপে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা এসেছিল। কোন আন্দোলনের চাপে পদত্যাগের ভাবনা আসলো? সার্জিস আলমের যে বক্তব্য, আপনাদের কি মনে হয় কোন আন্দোলনের চাপে? আন্দোলন তো হয়েই যাচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন। আপনারা আন্দোলন করছেন তাতে চাপ হচ্ছে না, বিএনপি আন্দোলন করছে তাতে চাপ হচ্ছে। না, এইটা আমি ইতিমধ্যেই বলেছি যে সার্জিস কি আন্দোলন করেছে এটা আমি আহ, সুস্পষ্টভাবে বলতে পারবো না। স্বাভাবিকভাবে যেহেতু বিএনপির একটাই বড় আন্দোলন ছিল যে ইশরাককে কেন্দ্র করে আপনার একই সাথে কাকরাইল, রমনা, নগর ভবন, যমুনা এবং শাহবাগে ছাত্রদলের আন্দোলন, তো এই সবগুলো মিলিয়ে হয়তো বা এইটা বলেছেন। তবে আপনি যেটা ভাই যেটা বললেন যে স্বাভাবিকভাবেই একটা দলের প্রতিটা সদস্যের আলাদা আলাদা মত থাকে এবং হুম। কিছু মৌলিক জায়গায় আসলে যখন ব্যক্তিগতভাবে কেউ মতামত দেয় সেটা দল শৃঙ্খলার মধ্যে আনতে পারে, বাট কিছু কিছু বিষয় আছে যেগুলোতে আসলে মতামত দেওয়া না দেওয়ার সাথে দল এতটুকু কন্ট্রোল করতে পারে না, কারণ এটা তো আসলে কমিউনিস্ট পার্টি না যে এটা পুরোপুরি একজন চেয়ারম্যান এবং স্ট্রাকচার দিয়ে চলবে। যে কোনো পার্টি এখানে ন্যূনতম আপনার মত প্রকাশের স্বাধীনতা যেরকম থাকতে হবে, এর মাধ্যমে আপনার মৌলিক সিদ্ধান্তগুলো সাংগঠনিক উপায়ে আসবে, সেটাই চর্চা হবে। এবং বাংলাদেশে যেহেতু এই ধরনের আপনার ধারা তরুণরা নতুন ভাবে তৈরি করছে এবং সেক্ষেত্রে ট্রায়াল এরর তো আছেই, তো সেই জায়গাগুলো নিয়ে আমরা আসলে খুব বেশি বলতে পারবো না। তবে হান্নান মাসুদের ব্যাপারটা উনি যেটা বললেন যে সচিবালয়ের কোনো রুমে যদি সেখানে হান্নান মাসুদ উপস্থিত থাকেন, সেখানে সাংবাদিক সেখানে দেখে এটা আবার মন্তব্য করেছেন, স্বাভাবিকভাবেই সচিবালয়ে একজন রাজনৈতিক নেতার
কেন সে যাবে, এটা তো তার জায়গা না, আসলে সে তো সেখানকার কোনো কর্মকর্তা কিংবা তার অ্যাক্সেস থাকা উচিত না। এই বিষয়টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি না, এবং আমরা মনে হয় না যে কেউ অ্যাপ্রিসিয়েট করবো। আর স্বাভাবিকভাবে সচিবালয় কিংবা আমরা সরকারি দপ্তরগুলোতে দেখি যে সবগুলো রাজনৈতিক দলের যারা ইনফ্লুয়েন্সিয়াল আছে তারা এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। তো মূলত আমরা যদি বলেন যে কি রাজনীতি করতে চাই, আমরা বারবার বলছি যে আমরা এই রাজনীতিটা করতে চাই যেখানে সরকার সরকারের মতো কাজ করবে। হ্যাঁ, সরকারি প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানের যেই আহ কিন্তু মানে আপনারা সেই রাজনীতিটা তাহলে করছেন কোথায়? আপনারা তো একদম সুনির্দিষ্ট ঘন্টা ধরে বলছেন 1 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, মানে এরকম চাপও আপনারা প্রয়োগ এইটা করছেন। সেই এই- চাপকে চাপ মনে করে না সরকার? একটা বিষয় হলো যে সচিবালয়ে বসে চাপ দেওয়া অথবা কোনো সরকারি প্রতিষ্ঠানে চাপ দেওয়া আর রাস্তার আন্দোলন থেকে চাপ দেওয়ার মধ্যে কিন্তু তফাৎ আছে। তো এই তাহলে দুইটাকে তো মানে কখনো আন্দোলনের চাপেই তো আপনারা বলছেন যে পদত্যাগের ভাবনা এসেছিল ডক্টর ইউনূসের, এমনটা তো বলছেন রাজি স্যার। হ্যাঁ হ্যাঁ, না আপনি যেটা ঠিক আছে আন্দোলন চাপে আপনি যেটা বলছেন আমি তো এটা একমত, যেটা হ্যাঁ বিএনপির আন্দোলনের চাপে, এবং শুধুমাত্র আন্দোলন না, আসলে এটা একদিন দুদিন না, এটা টানা সপ্তাহব্যাপী চলছিল, একটা ডেডলক অবস্থা হয়েছিল ঢাকায়। তো এটা যেহেতু এটা আমার বক্তব্য না, আমি এটাকে পুরোপুরি ডিফেন্ড করছি না। আপনি আমার মতামত জানতে চেয়েছেন, আমি আমার মতামতটা দিলাম যে এই ধরনের আমি কি সিচুয়েশনে। আরেকটা প্রশ্ন একটু করবো আলাউদ্দিন মোহাম্মদ, বিএনপির আন্দোলনের চাপে নাকি সেনা প্রধান যে বক্তব্য দিলেন, কারণ বিএনপি তো বেশ কতদিন ধরেই আন্দোলন করছে এবং আন্দোলন রাইট, করবে এখানে এরকম একটা না না, তা তো হুঁশিয়ারিও বটে। দিচ্ছিল। আমরা সেনা একটা মনে প্রধানকে করতে বক্তব্য দেওয়ার পরদিনই আমরা দেখলাম বা পরপরই আমরা দেখলাম ডক্টর ইউনূস এই ভাবনার কথা জানা যাচ্ছে। এটা খুবই স্বাভাবিক, এটা এটা আপনি মনে করে খুব ভালো করেছেন যে স্বাভাবিকভাবেই সেনাপ্রধান একটি আপনার নিয়মতান্ত্রিক সেনাপ্রধান হিসেবে রাজনীতিতে কি হবে না হবে, আর পাশাপাশি আপনি অনেক কিছু যেহেতু জানেন যেগুলো পর্দার অন্তরালে ঘটেছে, সেই ঘটনাগুলো এখানে মূলত মুখ্য ভূমিকা পালন করেছে আর কি। বাইরে যা আমরা দেখতে পাচ্ছি সেগুলো তো মূলত মানে আমরা বলবো যে বহির আবরণ, যে ইম্প্যাক্ট অথবা ইফেক্ট, কিন্তু ঘটনা তো এটা না। ঘটনা আসলে যা ঘটেছে সেগুলোর প্রভাবটা আমরা বাইরে দেখতে পাচ্ছি। ইভেন ইশরাকের যে এত বড় আন্দোলনটাও হয়তো বা ভিতরে ভিতরে যা ঘটছে সেটাকে আড়াল করার আন্দোলন কিনা সেটাও অনেকের মনে প্রশ্ন না আসলে আছে। আমরা জানি না, একটু বলবেন পর্দার আড়ালে কোন ঘটনাকে আপনি মিন করছেন? পর্দার আড়ালে ঘটনা আমার মনে হয় মোশাররফ ভাই ভালো বলতে পারবেন, যে উনি সিনিয়র নেতা এবং উনি আরো বেশি আছেন, বাট আমরা শুনছি আর কি, গুজব শুনছি। মানে আমার মনে হয় না যে এগুলো খুব বেশি স্পষ্ট করার প্রয়োজন আছে, আপনি নিশ্চয়ই অবগত আছেন। না আমি আসলেই একটু স্পষ্ট হতে চাই, কারণ না সবাই না, যদি এখানে জানি, আপনি আমরা জানি, আপনি আমরা জানেন শুনছি। যে এখানে সাধারণভাবে আপনার আমরা যখন খবর পড়ি, তো খবরে কিন্তু একজন রিপোর্টার রিপোর্ট করেন। হ্যাঁ, পাশাপাশি আমরা দেখি যে কোনো এজেন্সি অথবা কোনো প্রতিষ্ঠান তার যখন আপনার কোনো ঘটনা ঘটে তখন তারা বিবৃতি দেন অথবা হুম। তারা রিপোর্ট পাঠান প্রেস রিলিজের মাধ্যমে। কিন্তু আমরা ক্যান্টনমেন্টের ভিতরে কোথায় কি মিটিং হচ্ছে এগুলো কিন্তু সংবাদ অথবা কোনো নিউজ প্রেজেন্ট কি বলবো, এটা রিপোর্টারের মাধ্যমে রিপোর্ট গুলো আসে নাই গত কয়েকদিন ধরে যেগুলো এসেছে। এগুলো এসেছে আমরা দেখেছি দেশের বাইরে থাকা একজন জার্নালিস্ট একদম টু দা পয়েন্টে একটা বিষয় আপনার লিখে দিয়েছেন মিটিং এ কি হয়েছে এইটা নিয়ে, হয়তো বা একটা দ্বিতীয় তৃতীয় সারির দৈনিক প্রথমত রিপোর্ট করেছে, পরবর্তীতে এইটার চাপে দেখা যায় বড় হাউসগুলো রিপোর্ট করা শুরু করে। সো আমি একজন মানে আমি সাংবাদিকতার এথিক্স এত বুঝি না, বাট একটা মিনিমাম গ্রহণযোগ্যতার জায়গা থেকে বলতে পারি যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে বাংলাদেশে এবং খুবই সেন্সিটিভ ইনফরমেশন, কিন্তু এই না, সব ইনফরমেশন গুলোর যে সাংবাদিকদের সাথে ভিত্তি। সেনাবাহিনীর কিছু মানুষেরও কথাবার্তার সুযোগ হয়, অতএব যারা বৈঠকে অবস্থান করেছেন একটা ফোন করলে আমরাও এইভাবে কথা বলতে পারি, তাহলে আমারও কথা বলার তাহলে সুযোগ হয়েছে আপনি বিভিন্ন। নিশ্চয়ই যারা জানেন যে বৈঠকে ছিলেন কি হয়েছে একটু শুনতে চাই, সাংবাদিকতার আমাদের সাথে এথিক্স শেয়ার তো যে করেনি। যে আপনার এটাও করতে হবে যে ওখানে বৈঠকে উপস্থিত ছিলেন, তার বরাতেও আসতে হবে। হ্যাঁ, বিষয়টা এই জন্য বললাম যে এখানে তো আসলে তার বরাতে আসতে হবে কার কাছে, মূলধারা একজন সাংবাদিকের কাছে আসতে হবে এবং এটা মূলধারা একটা পত্রিকা ছাপানো হতে হবে, তারপর এটা দায় আসবে, এই সংবাদটা রেসপন্সিবিলিটি আছে। কিন্তু গত এক সপ্তাহে বাংলাদেশে না ক্যান্টনমেন্ট ঘিরে কিন্তু যেই কিন্তু সংবাদ যা এসেছে সন্ত্রাসী। সেনাবাহিনী থেকে সেটা মানে বলা হয় নাই যে এটা এরকম কিছু ঘটে নাই বা এটাকে নাকচ করা হয় নাই, যে সংবাদগুলো আসে সেগুলো তার মানে ঠিকই। পর্দার আড়ালে কি হচ্ছে আমি বুঝিনি। না, এই ঘটনাগুলোই বলছিলাম। আপনি যেটা বলছেন সেনাবাহিনী নাকচ করে নাই মানে এটা সত্য হয়ে গেল, এটা প্রমাণিত হয়ে গেল, এটা আমরা কখনোই চিন্তা করতে পারবো না। কারণ একটা প্রতিষ্ঠান, বিশেষ করে সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠান যেগুলোর সাথে আপনার দেশের নিরাপত্তা যুক্ত, বহির দেশের সাথে হুম। সম্পর্ক যুক্ত, সে প্রতিষ্ঠানে এই প্রতিদিনকার ঘটনাবলী ব্যাখ্যা বিবৃতি করে নাকচ করবে, তারপর এন্ডোর্স করবে, এরকম এরকম আমরা প্রত্যাশা করি না। আমরা প্রতিষ্ঠানের গোপনীয়তা এবং তাদের ইন্টিগ্রিটিটাকে আমরা রেসপেক্ট করি এবং আমরা মনে করি যে তাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে তারা সিদ্ধান্ত নেওয়ার তাদের ক্ষমতা আছে এবং জুরিসডিকশনের মধ্য জি। দিয়ে তারা
জনগণকে আপনি যতটুকু গোপনীয়তা জানানো দরকার এক্সপেক্ট করেন, ততটুকু কিন্তু জানানো। গোপন থাকবে কেন সেটাও তো একটা বিষয়। জনাব মোশাররফ হোসেন, আপনি এই প্রসঙ্গে কি কিছু বলবেন? আপনার কি কি মনে হয় কি চাপে কেন ডক্টর ইউনূস উনি আলাউদ্দিন মোহাম্মদ বলছেন, বা আলাউদ্দিন মোহাম্মদ আসলে সার্জিস আলম বলছেন বিএনপির চাপে, আন্দোলনের চাপে। আমি একটা প্রশ্ন করলাম যে সেনাপ্রধানের বক্তব্যের প্রেক্ষিতে কিনা, আপনি কি একটু ব্যাখ্যা করবেন কেন ডক্টর ইউনূস আসলে এই পদত্যাগের কথা হুট করে না, আসলো তার? এইটা আসলে ডক্টর ইউনূস সাহেব নিজেই বলতে পারবে যে উনি কোন চাপটা উনি অনুভব করেছেন। বরং আমরা যে জিনিসটা দেখেছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বিএনপির নেতৃত্বাধীন যে দলগুলি, অধিকাংশ দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে। হুম। এক, তারপর আপনি দেখবেন যে আমাদের জাতীয় কিছু ইস্যু নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই যে বাংলাদেশে আলোচনা হচ্ছে, সেটা হলো মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দরকে দিয়ে দেওয়া। এইগুলি নিয়েও কিন্তু আপনি দেখবেন, আমরা যা পত্রপত্রিকা দেখেছি, বাস্তবে কতটুকু এটা তো আমরা জানি না, যে সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে যে এগুলির ব্যাপারে তারা অনেকটা কনসার্ন না, এই ধরনের কিছু কথা তারা বলেছে ইত্যাদি ব্যাপার। এটা আমরা বাইরে দেখেছি। এখন কোন বিষয়ে ডক্টর ইউনূস সাহেব চাপ অনুভব করেছে এটা উনি নিজে ভালো করে বলতে পারবে। তবে আমরা আজ নাগরিক হিসেবে আমরা মনে করি যে, যে কথাটি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের বিশিষ্ট জনরা বলা হচ্ছে, যে দীর্ঘদিন যদি সেনাবাহিনী মাঠে থাকে তাইলে তার যে একটা শৃঙ্খলার ক্ষেত্রে তার ব্যাপক ঘাটতি দেখা দেবে। তার মনের মধ্যে দেশকে রক্ষার জন্য তার যে একটা স্পিড, যে তার একটা কমিটমেন্ট, সেই ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। যার জন্য আমরা যতটুকু শুনেছি যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠে থাকতে চাচ্ছে না, যাতে তাদের চেইন অফ কমান্ডের ক্ষেত্রে সংকট তৈরি হবে। যার জন্য তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে তারা ব্যারাকে ফিরে যেতে চায়। এইটাই আমার মনে হয় সেনাবাহিনীর মূল স্পিরিটকে আমরা লক্ষ্য করেছি। জি। জনাব আলাউদ্দিন মোহাম্মদ, মানে সেনাবাহিনী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে, মানবিক করিডোর চাইছে না, মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তো পুরনো কথাই, নতুন তো কিছু না। মানে সেখান থেকেও কি কোনো বিশেষ বার্তা নিয়ে, বা সেখান থেকেও কি কোনো চাপ অনুভব করার কোনো কারণ আছে? থাকলে এটা উনি আরো বেশি এন্ডোর্স করতেন যে সরকারের দায় কিন্তু শুধু আমাদের দিকেও আসছে বারবার, যে হ্যাঁ মামলা বাণিজ্য হচ্ছে, বিচার হচ্ছে না, তাহলে আপনি যে বিচার চাচ্ছেন এই বিচারটা আসলে কিভাবে নিশ্চিত করবেন। কিন্তু অ্যাকচুয়ালি ধরেন যদি মানে বিএনপি ঠেলে আপনার গভর্নমেন্টকে আমরা বলে করি যে না আসলে বিচার, তাহলে বিচার বাদ দিয়ে সংস্কার বাদ দিয়ে নির্বাচন করে ফেলি, এই যে একটা আপনার প্রবণতা আসছে যে এগুলো এখন সম্ভব না, এগুলো স্বল্পকালীন মেয়াদে সম্ভব না, সংস্কার সম্ভব না। সংস্কারে অনেকগুলো বিষয় ঐক্যমত তৈরি হয়েছে, যেগুলো বিষয় তৈরি হয়েছে আটটা বিষয় প্রয়োজনীয় সংস্কার। একটা বড় বিষয় কিন্তু দেখেন যে নির্বাচন কমিশন যখন গঠিত হয়েছে, সেই সার্চ কমিটি কিন্তু সবগুলো দল এবং সবগুলো পক্ষের কাছে নাম চেয়েছিল। আমরা তখন অবস্থান ক্লিয়ার করেছিলাম, যেহেতু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে সংহত করা হবে। এই সংহত করার পর নির্বাচন কমিশন গঠন করলে সেই নির্বাচন কমিশনের মাধ্যমে কার্যকর এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। আমরা কিন্তু তখন কোনো নাম দেই নাই। তখন আমরা দেখেছি একতরফা ভাবে নির্বাচন কমিশন গঠন হয়ে গিয়েছে, এবং এটা খুব আশ্চর্য ছিল তখন যে কি ব্যাপার, এখানে আমরা বলছি যে রাষ্ট্র সংস্কারের দিকে যাচ্ছে, ওদিকে নির্বাচন কমিশন গঠন হয়ে গিয়েছে। এখন আপনি কেন যদি গঠন বলেন হলো তখন? সরকার কেন গঠন করে ফেললো? এটা তো সরকারের ব্যর্থতা। আমি মানে জনাব বদিউল আলম মজুমদার, নির্বাচন কমিশন সংস্কার প্রধান, তার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা তাহলে এই সংস্কার কমিশন করে লাভ কি হলো? কমিশন শেষ হবার আগেই যদি নির্বাচন কমিশন গঠন হয়ে যায়, তাহলে আপনাদের এই প্রতিবেদন এগুলো কি শুধু লোক দেখানো কিনা? তিনি বলছেন এই বিষয়টা আমি জানি না, তিনি এরকম না, ভাবেই একটা পাশাপাশি রিপ্লাই নির্বাচন করেছিলেন। কমিশন ইতিমধ্যে বলেছে অফিসিয়ালি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কি সংস্কার করবে না করবে এটা তাদের দেখার বিষয় না, তাদের কাজ নির্বাচন করা এবং তারা নির্বাচনের জন্য প্রস্তুত। দেখেন এখানে কিন্তু মূলত আমরা বলছি না যে এখানে একটা সংস্কার বিরোধী ব্যাপার। এখন যদি নির্বাচনটাই সংস্কার না হয়, আপনি যদি বলেন প্রয়োজনীয় সংস্কার, যদি একটা জায়গায় সংস্কার বলেন, তাহলে আমরা বলবো যে নির্বাচন ব্যবস্থাটা সংস্কার করে দেন। মিনিমাম এই ব্যবস্থার মাধ্যমে তো গত 3টা নির্বাচন বাংলাদেশে হয় নাই, বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। আপনি নির্বাচন ব্যবস্থা অন্তত সংস্কার করেন, সংস্কার করার পর আপনি তফসিল দিয়ে দেন। তো এই জায়গাটা কিন্তু আমরা আজকে স্পষ্ট করেছি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে। তো এখন আপনি যদি বলেন নির্বাচন আগে যে সংস্কারের কথা বলছি, তো এই নির্বাচন যদি সংস্কার ছাড়া হয়ে যায় তাহলে তো এই কমিশন নির্বাচন করবে, সেই নির্বাচন একটা মধ্যরাতে নির্বাচন হতে পারে। আপনি আমি মানে কেউ বলতে, আপনারা কি এই কমিশনের অধীনে নির্বাচন চান না? আমরা ডেফিনেটলি আমরা সংস্কারে বিশ্বাসী। আমরা চাই যে আগের যে 2022 সালের নির্বাচন কমিশনার নিয়োগ আইন দ্বারা যেই নির্বাচন কমিশনার নিয়োগকৃত হয়েছে সেটা ইনভ্যালিড, এটা বৈধ না। হুম। বৈধ হবে তখন যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নতুন যেই ফর্মুলা নিয়ে আসছে, নতুন যে আপনার রোল অফ গেম নিয়ে আসছে, এটার অধীনে যখন শপথ গ্রহণ করবে নির্বাচন কমিশনার, তখন সেটা হবে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নির্বাচন কমিশনার। জি। তো সেই জায়গাটা তাহলে যদি আমি নিশ্চিত একটু না হয় আপনার কাছে তাহলে জনাব আলাউদ্দিন তার মোহাম্মদ এই অধীনে প্রশ্ন করতে নির্বাচন চাই। করাটা আসলে বোকামি। হ্যাঁ, তো এই সরকারের সময় যদি বুঝতাম যেটা আগের সরকারের সময় গঠিত নির্বাচন কমিশন, বুঝলাম এই সরকারের সময় নির্বাচন কমিশন গঠিত হলো, মানে
তাহলে এই সরকারের ব্যর্থতা, এই সরকার এখানে ব্যর্থ। এই সরকারের সময় আপনি বলছেন মামলা বাণিজ্য হচ্ছে, তাহলে বিচারটা কিভাবে হবে? তার মানে মামলাটা ঠিক মতো পরিচালনা করতে বা সেখানে কোথাও এক জায়গায় সরকারের ব্যর্থতা। তো যেখানে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তবু এই সরকারকেই কেন এগুলো করতে হবে, যখন এই সরকার আসলে এগুলো নিতে পারছে না, এমনকি ডক্টর ইউনূস চাপও নিতে পারছেন না, তখন এত কাজ কেন এই সরকারকেই করতে হবে? না, একটা বিষয় দেখেন, এখানে এই সরকারটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। এটা হলো অন্তর্বর্তীকালীন, যদি আপনি বলেন ফেসিস্ট ব্যবস্থা, যেটা জনগণ রাস্তায় নেমে জীবন দিয়ে এটা পতন ঘটিয়েছে, সেটা থেকে ডেমোক্রেসিতে উত্তরণের মাঝখানের যে সময়টা, এটা হলো এই সময়টা। না, আপনি যদি বলেন যে এই সরকারকেই করতে হবে কেন, আপনি বলতে আমি হয়তো এটা বলতে পারি যে না, ইউনূসকেই কেন করতে হবে, সেই ব্যাপারে আমি আপনার সাথে একমত যে হ্যাঁ, ডক্টর ইউনূস যদি না পারেন তাহলে অন্য কোনো কাউকে নিয়ে আসতে হবে। বাট নির্বাচন, আমরা যেটা বলছি গণতন্ত্রের উত্তরণের যে রাস্তা, এই রাস্তাটা এইটাই। এটার পরে নির্বাচন করে সরকার এই সংস্কার করতে পারবে না। বাংলাদেশে অতীত অভিজ্ঞতা হয়েছে, আমরা দেখেছি আসলে নির্বাচনকালীন সরকার এখনই ক্ষমতা কিংবা আপনার নির্বাচনের জন্য তাড়াহুড়া, তারা মিনিমাম সংস্কারগুলো আপনারা নিশ্চিত করতে সময় দিতে চাচ্ছে না। আপনার নির্বাচন হওয়ার পর আসলে তাকে অ্যাকাউন্টেবল করার জন্য আবার মানুষকে রাস্তায় নামতে হবে, তো সেই সুযোগটা আসলে আমরা দিতে পারি না। এখানে সংস্কার এই সরকারের এই মধ্যেই হবে। সরকারকে অ্যাকাউন্টেবল করার উপায় কি? ডেফিনেটলি আপনি আমি সবাই মিলে তো অ্যাকাউন্টেবল করার রাস্তাতেই আছি। আমরা প্রতিদিন প্রশ্ন করছি, প্রতিদিন তো তার একই বিরুদ্ধে রকম ভাবে তো নির্বাচিত সরকারকেও করা যাবে নাকি? না, নির্বাচিত সরকার একটা বিষয় দেখেন, যে নির্বাচিত সরকার রুল অফ গেম চেঞ্জ করতে পারবে না। এই সরকার আসছে রুল অফ গেম চেঞ্জ করার জন্য। রুল অফ গেমটা কি? আগের যে রুল, আগের রুলে খেলা আপনার স্বৈরাচারের জন্ম হয়েছে। এখন এই রুলটা চেঞ্জ করতে হবে। রুলটা চেঞ্জ করবে, প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য নিয়ে আসবেন, রাষ্ট্রপতিকে আর একটু ক্ষমতা দিবেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে নিয়োগ হবে সেক্ষেত্রে আপনার জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করবেন, তার মাধ্যমে আপনি ধরেন তারপর নির্বাচন হবে। তখন আপনি যেই ক্ষমতা আসুক না কেন, তখন আপনার রাজনীতিটা হবে সরকার দলীয় রাজনীতি, বিরোধী রাজনীতি, মৌলিক বিষয় তখন প্রতিদিন মারামারি হবে না। এখন যেটা হয়েছে, এখন হলো মৌলিক বিষয় সেট করে রাখার আপনার সময়। এই সময়টার সাথে কখনোই একটা নির্বাচনকালীন সরকারের সময়কে তুলনা করতে মানে যাওয়াটা ঠিক হবে না আর কি। তাহলে মানে এখান থেকে আপনারা পরিণতি কি দেখতে পান সামনে? কারণ এটার ডক্টর ইউনূস পরিণতি, চাপে পড়েছেন। আমি একটু এই কোশ্চেনটা এই কারণে করছি যে ডক্টর ইউনূস নিজেই বলছেন যে তিনি এতটাই চাপে যে পদত্যাগের কথা চিন্তা করছেন। বিএনপি একদম এখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, সেনাবাহিনীও বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, হতে হবে, জানুয়ারি থেকে নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চান। এদিকে আপনারা বলছেন এই সংস্কার, একমত তো ঐক্যমত কমিশন গঠন হলো, যেটি আসলে খুব কার্যকর হচ্ছে না, বোঝা যাচ্ছে আপনাদের এই বিভক্তিতে ঐক্যমত আসছে না। তাহলে কি হবে সামনে পরিণতি যদি এই অবস্থায় চলতে থাকে? বরঞ্চ মনে হচ্ছে বিভক্তি বাড়ছে। না, আমার যেটা মনে হয় বিভক্তি বাড়ছে না, বরং যেখানে আপনার অনৈক্য আছে, অনৈক্যের জায়গাগুলোতে ঐক্যে আসার জন্য যে একটা অনিবার্য সংঘর্ষ, অনিবার্য যে আপনার এখানে এই বিভেদটা এখন হচ্ছে। আমি মনে করি এবং আমরা বিশ্বাস করি এই বিভেদের চূড়ান্ত গন্তব্য হলো ঐক্য। এবং ডেফিনেটলি 100 ভাগ ঐক্যের কথা বলছে না, মিনিমাম যে জায়গাগুলো বিএনপি কে সুরক্ষিত করবে এবং একটা নির্বাচিত সরকারকে সুরক্ষা দিবে, সেই জায়গাগুলোতে ঐক্য হলো এই বিভেদের ফল। এই বিভেদটাকে আমরা ইতিবাচক ভাবে দেখছি। কারণ আপনারা এই যে বিএনপি, তার একটা অবস্থান আছে, আমাদের একটা অবস্থান আছে, জনগণের কিংবা অন্যান্য দলগুলোর অবস্থান আছে, এই সবগুলো অবস্থানের সমন্বয়ে আপনি ধরুন ঐক্য লাগবে, তো সমন্বয় যখন ঘটবে তখন তো আপনার স্বাভাবিকভাবে যে যখন ছাড় দিবে, ছাড়টা কিভাবে দিবে? ছাড় তো দিবে যখন ঝগড়া হবে, মারামারি হবে, কাটাকাটি হবে। সরি, ওই লেভেলে যাচ্ছি না, যে সরি, বাসায় বসে কথা বলছে তো আপনি কিছু মনে করবেন না, অনেক বেশি আপনার আনসেন্সর্ড কথাবার্তা চলে আসে, বলেন, যেটা স্টুডিওতে মানে গেলে হয় না। খোলামেলা কথা বলার মধ্যেই মনে হয় না, সেই বার্তাগুলোই যাওয়া উচিত যেটা আপনি বিশ্বাস করেন। জি। সে বিষয়টা হলো যে আপনার ঐক্যের জন্য, কিংবা আপনি যখন একটা মানে এটা পিস এন্ড কনফ্লিক্টের একটা থিওরি আছে জোহান গাল্টুং এর, যে আপনি পিস আসবে যখন আপনি এসেনশিয়াল কনফ্লিক্টের পর্যায়ে শেষ হবে। সো আমরা কিন্তু এখন এসেনশিয়াল কনফ্লিক্টের জায়গায় আছি, যে কনফ্লিক্ট গুলো এসেনশিয়াল, এগুলো আপনার এড়ানো যাবে না, এগুলোর মাধ্যমে আপনাকে ঐক্যমতে যেতে হবে। সো আমরা তো দেখতে পাচ্ছি যে আসলে বড় ধরনের কোনো এখানে বিভেদ। এই 9 মাস থেকে শুরু হয়ে 10 মাসের দিকে যাচ্ছে, ঐক্যমত কোথায় কোথায় গিয়ে ঠেকলো, মানে কোথায় হলো ঐক্যমত? মানে 10 মাস, মূল যে এই নয় বিষয়গুলো তাতে মাসে তো আসলে সেই একই জায়গায় আছেন আপনারা, নয় ঐক্যটা মাসের হলো কোথায়? না, ঐক্য হয়েছে 9 মাসের মধ্যে। আমরা কিছু বিষয় বুঝতে পেরেছি, যেমন বিএনপি কোন কোন জায়গায় ছাড় দিবেন এটা বোঝা গিয়েছে। বিএনপির 31 দফার ভিতরে বিএনপি 31 দফার অনেক দফা ব্যাখ্যা করতে পারছে না, প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতি ক্ষমতা ব্যাখ্যা করতে পারছে না। তারা বলছে যে এটা পরবর্তী সংসদ দিকে আবার আলোচনা হবে। তো আমরা এগুলো কিন্তু বুঝতে পারছি যে কি কি দিয়ে হবে, কি দিয়ে হবে না। তো এখন কিন্তু আপনার অ্যাকশনের সময়, এতদিন প্রিপারেশন ছিল যে হ্যাঁ এই অবস্থা, লাস্ট মোমেন্টে আমরা আছি। আমরা মনে হয় এখন
বিএনপি স্বাভাবিক, বিএনপির মধ্যে তো অনেকগুলো আপনার মতবাদ আছে। হ্যাঁ, তাদের মতো বড় দল হিসেবে তারা তো কোনো ইউনিফাইড, আজকে যদি দেখেন প্রেস ব্রিফিংসে আপনার খন্দকার মোশাররফ সাহেব আছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী আছেন, এখানে আপনার ডক্টর মঈন খান আছেন এবং সালাউদ্দিন আছেন। আপনি দেখেন এই তিনজন মুরব্বীকে ঠেলে বারবার উনি ইভেন হাত দিয়ে, আমি আপনাকে দেখাতে পারবো, হাত দিয়ে থামিয়ে দিয়ে উনি কথা বলছেন। তো এখন বিএনপির মধ্যে তো শুভ শক্তি আছে যারা সংস্কার চায়, যারা আসলে পরিবর্তন চায়, যারা চায় আসলে জন আকাঙ্ক্ষা এবং এই তরুণ প্রজন্ম আকাঙ্ক্ষা কিনে দলটা এগিয়ে যাক। শুধুমাত্র একবার ক্ষমতায় গিয়ে ক্ষমতা ভাগ বাটোয়ারা করে পরের বার আর ক্ষমতা আসতে পারবে না, জনগণের কাছে যেতে পারবে না। সো সরি, আমি খোলামেলা বলছি যে এই শক্তিটাকে আসলে শুভ শক্তিটাকে বের করে নিয়ে আসাটাও এই সংঘাতের একটা ফল। না, বিএনপি অভিযোগ করছে যে বৈষম্য হচ্ছে, তার মানে পুরো বিষয়টার সাথে বৈষম্য হচ্ছে। এখানে যদি কিছু পয়েন্ট আসলে চোখে যেগুলো পড়ে সেগুলো যদি আরেকটু আমি আপনার কাছে জিজ্ঞাসা করি। একটা প্রশ্ন বারবারই করছি, আন্দোলন, আপনারা আন্দোলন করছেন যমুনার সামনে, আপনাদেরকে আপ্যায়ন করা হচ্ছে, বিএনপি আন্দোলন করছে, চাপ অনুভব করছে সরকার, না, আপনারা বিএনপি যাচ্ছেন তো মানে যখন আহ্বান করা যখন হয়েছে, ওই হ্যাঁ ঢাকা আরেকটু বলি, ঢাকা যখন দক্ষিণে পদত্যাগের গাড়িতে ভাবনার ভাড়া কথা, শুরু হয়েছে। পদত্যাগের ভাবনার কথা আসলো, সেটা আমরা জানলাম নাহিদ ইসলামের কাছ থেকে। এবং তিনি যমুনায় চলে গেলেন, আহ, গিয়ে বৈঠক করলেন, প্রধান উপদেষ্টার সাথে কথা বললেন, এবং তারপরে সেটাও আবার তিনি জানালেন যে বৈঠকে কি হলো। কিন্তু বিএনপির কাউকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ আগেই বলেছিলেন সাক্ষাৎই করার সুযোগ পাচ্ছেন না, এবং যখন সাক্ষাৎ করতে যান তখন আইডি টাইডি লাগিয়ে একদম মানে খুব ফর্মাল ভাবে যেতে হয়। আর নাহিদ ইসলাম সুন্দরভাবে চলে গেলেন, কোনো অ্যাপয়েন্টমেন্টের খুব ওই রকম কোনো আনুষ্ঠানিকতাও লাগলো না, খুব আন্তরিকতাপূর্ণ একটা অবস্থানে দেখা গেল। মানে এই যে বিষয়গুলো, দুরকম চিত্র তো মনেই হচ্ছে, বৈষম্যকে আসলে করছে কাউকে, মানে যদি বলি এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড, সেটা কোথায়? না, এখানে একটা বিষয় আমাদের খুব স্পষ্ট ভাবে উচ্চারণ করতে হবে, এটা বৈষম্যের জায়গা না। এই ডক্টর ইউনূসের যে ম্যান্ডেট গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে, ওনার ম্যান্ডেট হলো সংস্কার, বিচার আর নির্বাচনের ম্যান্ডেট, যদি তিনটা স্পষ্ট ভাবে বলে ধরেন। এখানে সংস্কার প্রশ্নে যদি বিএনপি না অন্য যে কোনো দল ঐকমত না হয়, তারা আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করছে না বলে মনে হবে। পক্ষান্তরে এনসিপি এজ এ রাজনৈতিক দল এবং অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে, তারা কিন্তু মূলত গণ অভ্যুত্থানের আগে তাদের অস্তিত্ব ছিল না, তাদের জন্ম গণ অভ্যুত্থানের মাধ্যমে। তাদের গণ অভ্যুত্থানের যে আপনার বিশাল আপনার ধরেন ঘটনা প্রবাহ, রক্তপাত, এটার মাধ্যমে তাদের জন্ম। তো তারা বারবার সরকারকে, এবার যদি অন্য কেউ সরকারে আসে, তারাই সরকারকে বারবার ডিকটেট করবে যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে সরকার যাতে বিচ্যুত না হয়। তো এই জায়গাটা যদি আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিংবা অন্য কেউ যদি প্রয়োজন মনে করেন যে আরো বেশি সংস্কার, গণ অভ্যুত্থান আরো বেশি চেতনা বাস্তবায়নে তাদেরকে আপনার সরকারকে সহযোগিতা করতে হবে, কার্যকর সহযোগিতা করতে হবে। আমি বিশ্বাস করি যে ওনারা আমাদের অনেক আগে দৌড়ে গিয়ে গভর্নমেন্টকে বলতে পারে, চাপ দিতে পারে। কিন্তু পজিশন গুলো এমন হয়েছে যে যে ইউনূস গভর্নমেন্ট যেটা করতে চায়, আপনার এনসিপির বেশিরভাগ সুপারিশ তো ইউনূস গভর্নমেন্টকে এগুলো করানো, এখানে তো রাগঢাকের কিছু নাই। এনসিপি কি চায়? সংস্কার চায়। এই সরকারকে বসানো হয়েছে সংস্কারের জন্য। তো আপনি এই জায়গায় তো কোনো বিভেদ নেই। কিন্তু বিএনপির অনেকগুলো জায়গায় আমরা দেখেছি যে হ্যাঁ, আমরা হয়তো আসিফ মাহমুদের মাধ্যমে আমরা অনেকে অনেক ধনী হয়ে যাচ্ছি, হ্যাঁ, অনেকে পয়সা টয়সা ইনকাম করে, এগুলো তো খুব ছোট জায়গা। আমরা আসলে এগুলো মানে এগুলো যদি অভিযোগ থাকে, আমি 100 ভাগ একমত। ইভেন যে আসিফ মাহমুদের এপিএস কে আপনার ইয়ে করা হয়েছে, দুদকে আপনার এনআইডি ব্লক করে দিয়েছে, আমরা হেল্প করছি, বিশ্বাস করেন, বিকজ আমরা তো আসলে এই দায় নিতে চাই না। আমরা কিছু বড় জায়গা আছে, এই জায়গাগুলোতে কাজ করতে চাই। আর যেখানে আপনার কে টাকা ইনকাম করবে, তদবির বাণিজ্য করবে, আপনি বিশ্বাস করেন যে এই তরুণরা রাজনীতি এইটার জন্য আসে নাই। এখানে অনেকেরই আপনার 8 থেকে 10 বছরের ক্যারিয়ার ছেড়ে তার রাজনীতিতে আসছে, যে সত্যিকার অর্থে তরুণরা, যেই তরুণরা রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল, যে তরুণরা এই যে আপনি বিদেশে বসে শো পরিচালনা করছেন, আমরা অনেকেই বিদেশে চলে যাচ্ছি শুধুমাত্র আমাদের দেশটা লিভেবল না, নিরাপত্তা নাই এখানে, সরকার দলীয় লোক না, যে কোনো সাধারণ মানুষের এখানে নিরাপত্তা আমরা গত দিনে দেখি নাই, এখনো দেখছি না, ভবিষ্যতে আমরা জানছি না। তো এই জায়গাগুলো তো আসলে একটা জায়গা তো হাল ধরতে হবে ধরেন, এই জায়গাটার জন্য অনেক রাজনীতি করতে এসেছে। সো এই জি, জায়গাগুলোতে রাজনীতি করছেন বারবার কিন্তু প্রশ্ন করেন, নতুন এই বন্দোবস্তের করাপশনের কথা বলে জায়গাগুলোতে রাজনীতি বারবার করছেন, আপনারা। কিন্তু সেই রাজনীতিতে নতুনত্ব কি দেখা যাচ্ছে সেটাই তো প্রশ্ন বারবার আসছে। আপনারা না, তো না, বলছেন এগুলো পরিবর্তন করবেন, কি করলেন আপনি এই একটা পরিবর্তনের বিষয় জন্য? দেখেন যে আপনি গাছের ফল দেখা যায়, গাছের শেকড় দেখা যায় না। এই সময়টা আমি বারবার বলছি, অনেস্টলি বলছি, যেটা শেকড় বপনের সময়, বীজ বপনের সময়, এই সময়টা খুব বেশি, এই যে দ্রব্যমূল্যের দাম টাম নিয়ে এত বেশি হেল, আমি এটা কখনোই ইউনূস সরকারের সাফল্য ব্যর্থতা ওইটা ক্রাইটেরিয়াই না তার ক্রাইটেরিয়া হলো যে এখানে বিচার কতটুকু আগালো, এখানে এখানে সংস্কার কত দ্রুত, কত সময়ে রেডিক্যাল সংস্কার হলো, তারপর নির্বাচনের জন্য মাঠ কতটা প্রস্তুত হলো। এইটা কিন্তু আমরা কিন্তু বুঝি ডেফিনেটলি এই আর্থিক খাতে 9 থেকে সংস্কার 10 হয়েছে। মাস সময়ের দিকে যাচ্ছে, কিছুই তো প্রস্তুত হলো না, তাহলে আমরা কেন সময় দিব বলেন?
আমার মনে হয় আপনি আসেন ঢাকায়, নৈরাশ্যবাদী হয়ে যাচ্ছেন যে কিছুই হলো না, আপনি এটা আপনি এই প্রশ্নগুলো যদি মানুষ অনেক করে, আমার প্রিপারেশন হয়েছে। নৈরাশ্যবাদী হওয়া উচিত না, কথা না। আমি আপনার মানে কাছে যেই প্রশ্নগুলো করলে উত্তর পাওয়া যাবে, যেই প্রশ্নগুলো আসলে আপনারা তার উল্টোটা বলছেন, তার বিপরীতের প্রশ্নগুলো আপনার কাছে করার চেষ্টা করি। একই না, আমরা লাইনে কথা কিন্তু বললে আপু তার প্রশ্ন আবারও করার বলছি, দরকার আমরা হবে না। কিন্তু উল্টো বলছি না। আমরা হ্যাঁ, বলছি যে যে টাইম ওয়াইজ না, টাস্ক ওয়াইজ কাজ করেন। এখন ইউনূস সরকার যদি আগামী 2 মাসের মধ্যে বড় কাজ করে ফেলে, আমরা তো খুব হ্যাপি, কারণ আমরাও তো আসলে রাজনীতিতে আমরা চাই দ্রুত নির্বাচন হলে আমাদের রাজনীতির একটা গতি পাবে, যে আমরা বুঝবো এখন তো আমরাও একটা ইন্টারিম সময়ের মধ্যেই আছি। আমরা তো আসলে দল হিসাবে কতটুকু যাব না যাব, কারা কারা আমাদের সাথে থাকবে, আর রাজনীতির আপনার বেসমেন্টটা কি হবে, অনেকগুলো জায়গায় কিন্তু সিদ্ধান্ত হবে আপনার নির্বাচনের মাধ্যমে। নির্বাচনের পরে রাজনীতিটা, আমরাও কিন্তু নির্বাচন চাই এবং আমরা চাই দ্রুতই হোক, বাট আমরা টাস্ক ওয়াইজ চাই যে এটার আগে এই জিনিসগুলো লাগবে। জি, জনাব আলাউদ্দিন মোহাম্মদ, একদম শেষ প্রশ্নটা করি যে এই